স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে ট্রিগোনোমেট্রির পোর্শনটা শুরু করছি। দেখো, ট্রিগোনোমেট্রি করতে গেলে প্রথমেই তোমাদের জানতে ইচ্ছে হয় ট্রিগোনোমেট্রিটা গণিত শাস্ত্রে আসলো কেন, বা ট্রিগোনোমেট্রির প্রয়োগ কি একটু দেখে নেই। আসল কথা কি, তোমাদের জেনে এটা ভালো লাগবে যে আমাদের ভারতভূমি হলো কিন্তু ট্রিগোনোমেট্রির প্রথম উৎসস্থল। খুব সম্ভবত ভাস্কর ওয়ান, যিনি 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তম অ্যাঙ্গেলের মান নির্ণয়ের জন্য সাইন অপেক্ষককে ব্যবহার করেছিলেন। এবার বলি, গণিত শাস্ত্রে কেন ট্রিগোনোমেট্রির আবির্ভাব হলো? প্রাগৈতিহাসিক যুগে, অর্থাৎ প্রাচীন যুগে যখন জ্যোতির্বিদ্যা চর্চা শুরু হয়েছিল, তখন ত্রিভুজের কোণ আর বাহুর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে গিয়ে গণিতবিদেরা বিশেষ ধরনের সমস্যায় পড়েছিলেন। আর সমস্যায় পড়লেই তার সমাধানের পথ খুঁজতে হয়। দেখো, সেই সমাধানের পথ খুঁজতে গিয়েই ট্রিগোনোমেট্রি ব্যাপারটা চলে আসে। আমরা ট্রিগোনোমেট্রিকে যদি লিখি TRIGONOMETRY, অর্থাৎ ত্রিকোণমিতি, একটু নামটাকে ভালো করে বিশ্লেষণ করো। এই ট্রিগোনোমেট্রি কথাটা তিনটে গ্রিক ছোট ছোট শব্দ দিয়ে তৈরি। একটা TRI ও ট্রিও, এই কথার মানে হচ্ছে তিন। গনিয়া, GONIA, অর্থাৎ কোণ, এবং মেট্রি, METRY, অর্থাৎ পরিমিতি। তাহলে স্টুডেন্টস, তোমরা দেখলে ট্রিগোনোমেট্রিকে ভাঙলে আমরা পাচ্ছি তিন কোণ পরিমিতি। আচ্ছা বলো তো, তিন কোণের পরিমিতি আমরা কোথায় পাই? অর্থাৎ কোন বহুভুজে আমরা তিনটে কোণ পাই? সবাই তোমরা জানো কিন্তু, ত্রিভুজ। তাই আমি বললাম, ত্রিভুজের কোণ আর বাহুগুলোর মধ্যে রিলেশন তৈরি করার জন্যই প্রথম ট্রিগোনোমেট্রি শাস্ত্রের উদ্ভব হলো গণিত শাস্ত্রে। এবং তিনটে কথাকে একসঙ্গে মিক্সড করলে দাঁড়ায় ট্রিগোনোমেট্রি। তাছাড়া যারা বাংলা মিডিয়ামে পড়ো, তারা দেখো ত্রিকোণমিতি, একে সন্ধি বিচ্ছেদ করো। ত্রিকোণ প্লাস মিতি, মিতি মানে পরিমাপ, ত্রিকোণ মানে তিনটি কোণের পরিমাপ। তাহলে ট্রিগোনোমেট্রির গণিত শাস্ত্রে উৎসস্থলের ব্যাপারটা তোমাদের জানা হলো। এবার আসি, ট্রিগোনোমেট্রির কোথায় কেমনভাবে ব্যবহার পাওয়া যায়। আমরা দেখলাম যে প্রাচীনকালে জ্যোতির্বিদ্যা চর্চার জন্য ব্যবহার পাওয়া গেছিল। খুব সম্ভবত 1595 খ্রিস্টাব্দে গণিতবিদ বার্থোলোমাউস পেটেসিসের কোনো একটা কাজে, অর্থাৎ 1595 খ্রিস্টাব্দে বার্থোলোমাউস পেটেসিস, তিনি যে কোনো একটা কাজ করেছিলেন, তার কাজে প্রথম ট্রিগোনোমেট্রির অবদান উল্লেখ করা যায়। অনেকটা খুব মজার কথা আছে। গ্রিক দার্শনিক থ্যালেস, তিনি একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তিনি একটা জানা দণ্ডের দৈর্ঘ্য, অর্থাৎ যে দণ্ডটার দৈর্ঘ্য জানা, তার ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করলেন। সেই ছায়ার দৈর্ঘ্যের সাহায্যে একটা পিরামিড, বড় পিরামিডের ছায়ার দৈর্ঘ্যকে মেজার করলেন, করে রিভার্স পদ্ধতিতে ওই পিরামিডের উচ্চতাটা বার করতে সমর্থ হলেন। তাহলে সেক্ষেত্রেও আমরা প্রথম দেখলাম ট্রিগোনোমেট্রির অ্যাপ্লিকেশন। আরেকটি নাম ছাত্ররা তোমরা ভীষণভাবে মনে রাখবে, গণিতবিদ অয়েলার। অয়েলারের প্রয়োজন হয়ে পড়েছিল এই যে গণিত শাস্ত্রের ট্রিগোনোমেট্রি ব্রাঞ্চের বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন। দেখো, একটা বড় জিনিসকে লিখতে গেলে অনেক সময় লাগে, সেই সময়টাকে অ্যাভয়েড করার জন্য অয়েলার বিশেষ কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করলেন, যা আমরা পরবর্তী চ্যাপ্টারে বা পরবর্তী পর্যায়ে
প্রতিনিয়তই ব্যবহার করব, তাহলে ট্রিগোনোমেট্রির নামের সঙ্গে কিন্তু অয়েলারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাছাড়া তোমরা দেখো যে মূলত জ্যোতির্বিদ্যা বা মহাকাশ চর্চার জন্য ট্রিগোনোমেট্রির চর্চা শুরু হলেও আধুনিক যুগে ট্রিগোনোমেট্রি কিন্তু ওই দুটো জায়গার মধ্যেই সীমাবদ্ধ নেই। তাহলে কোথায় আছে? আছে মহাকাশ গবেষণা, আছে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য, আছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য, এরকম বহুবিধ ক্ষেত্রে সূক্ষ্মাতিসূক্ষ্ম পর্যবেক্ষণের জন্য বা অ্যানালিসিস করার জন্য আমাদের যার সাহায্য নিতে হবে সে হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি বিদ্যা। আর একটা সুন্দর কথা, গণিত শাস্ত্রের সবচাইতে পুরনো দলিল যেটা আমরা বলি সেটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত রাইন্ড প্যাপারাইস। সম্ভবত 1650 খ্রিস্টপূর্বাব্দে যেটা তৈরি করা হয়েছিল, সেখানেও কিন্তু আমরা ট্রিগোনোমেট্রির ধারণা পাই। কেমন ধারণা? যে একটা পিরামিডের একটা পার্শ্বতল থেকে শীর্ষ পার্শ্বতলের দুটো বাহুর মধ্যে বা তার ভূমির সঙ্গে পার্শ্বতলের মধ্যবর্তী যে কোণ, এই কোণের আঙ্গিক বা পরিমাপ কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিতে পাই। তাহলে ছাত্ররা দেখো ট্রিগোনোমেট্রির কত ধরনের অ্যাপ্লিকেশন, তাই সাবজেক্টটাকে ভীষণ ভীষণ ভালো করে শিখতে হবে। আর যারা তোমরা শুধুমাত্র মাধ্যমিক নিয়ে ভাবছো, মাধ্যমিকেও কিন্তু একটা বড় পোর্শন ট্রিগোনোমেট্রির ওপর আসে। একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের সাম থাকে, তাতে 5 মার্কস থাকে কম্পালসারি, সেটা করতেই হবে। দুটো ভেরি শর্ট আনসার টাইপ আর শর্ট টাইপ আনসার থাকে, কোশ্চেন থাকে, যেখানে 3x2 অর্থাৎ 6 মার্কস। তাহলে আমরা পেলাম 5 × 1 = 5, 3 × 2 = 6, অ্যান্ড যদি আমরা 2 মার্কসের কোশ্চেন অ্যানালিসিস করি সেখানে মিনিমাম একটা অথবা দুটো কোশ্চেন পেতে পারি 4, এবং তিনটে জায়গাতে 2x1 আমরা পেতেই পারি 1x2 = 4। তাহলে বিশ্লেষণ করে দেখো 10, 14, 15 আপ টু 19 to 20 মার্কস আমরা ট্রিগোনোমেট্রি থেকে পাবো। তাহলে বলো তো স্টুডেন্টস, আমরা কেন এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে ভালো করে পড়বো না? পড়তেই হবে আমাদের ভালো করে। আর ব্যাপারগুলো খুব সহজ, অত্যন্ত সহজ ব্যাপার। শুধুমাত্র একটু নিষ্ঠা সহকারে তোমরা আমার ক্লাসকে ফলো করো। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা প্রত্যেকে যে যেমন স্টেজেই আছো তারা প্রত্যেকে ট্রিগোনোমেট্রিকে ভালোভাবে করতে সমর্থ হবে একটা সময়ের পর। দেখো লাস্ট আমরা শেষ করলাম কোণ। তাহলে আগে জানতে হয় কোণ কাকে বলে। এটা তো তোমরা একদম ছোটবেলা থেকেই শিখে এসেছো, কোণ কাকে বলে। কি মনে পড়ছে? আচ্ছা, যদি সংজ্ঞা হিসেবে জানতে চাওয়া হয় যে কোণ কাকে বলে বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাঙ্গেল, দেখো দুটো লাইন তাদের ইন্টারনাল অ্যাঙ্গেলকে আমরা কোণ বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। সেটা কোন কোণ? এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যার জন্য স্পেসিফিক ডেফিনেশন দিতে আমরা কিন্তু গন্ডগোল করলাম। তাহলে কি বলা হয়? দুটো রশ্মি অর্থাৎ রে অফ লাইট in different direction, if two different light or ray moves different direction and that start from an original point, অর্থাৎ দুটো রশ্মি যদি একটা স্থির বিন্দু থেকে দুটো ভিন্ন দিকে যাত্রা শুরু করে, তবে কিছু সময় পরে তাদের মধ্যবর্তী ব্যবধানকেই গণিতশাস্ত্রে কোণ হিসেবে চিহ্নিত করা হয়। দেখো তখন কিন্তু আর একটা কোণ বা অন্য কোণগুলোর স্পেসিফিক ডেফিনেশন আসলো না। তাহলে স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই কোণ সম্বন্ধে আইডিয়া করলে। দেখো এখানে কোন ব্যাপারটা আমাদের প্রয়োজন, তাই আমি একটু আলোচনা করে দিলাম। চলো পরের পর্যায়ে দেখি যে কোণকে কিভাবে দুটো অ্যাঙ্গেলকে, আমি ধরো একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম আর একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম,
হাউ উই অ্যাড দিস টু অ্যাঙ্গেলস, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। বা দুটো কোণকে আমরা কিভাবে যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি, খুব সহজ, তোমরা সবাই জানো। আচ্ছা, এটা শেখার আগে তোমরা একটু ঘড়ির দিকে তাকিয়ে নাও। ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরছে দেখো। ওপর থেকে নিচের দিকে ঘড়ির কাঁটা কিন্তু সব সময় মুভমেন্ট করে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে এটা ঘড়ির কাঁটার দিক, মানে ক্লক ওয়াইজ ডাইরেকশন। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, অর্থাৎ বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক আর ঘড়ির কাঁটার দিক। এখন কোণকে বাড়ানোর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করতে হবে, কোণকে কমানোর জন্য ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করতে হবে। এটা কিন্তু আমাদের নিয়ম, কারণ এই নিয়ম প্রচলিত নিয়ম, এটাই আমরা জেনে এসেছি। এখন যদি প্রশ্ন করো, স্যার এই নিয়মটা আপনি কোত্থেকে জানলেন? এটা আমি জেনে এসেছি। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে যে তোমার নাম তুমি কি করে জানলে? তোমার একটা নাম ডেফিনেশন দেওয়া হয়েছে, তাহলে এই যে কথাটা বললাম ডেফিনেশন, ডেফিনেশন দিলে তাকে আর প্রশ্ন করা যায় না, ওটাকে মেনে নিতে হয়, স্বতঃসিদ্ধ ধারণা। এক্ষেত্রেও তাই হলো যে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যখন মুভ করব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, তখন কোণ অ্যাড হবে বা প্লাস হয়। ঘড়ির কাঁটার দিকে গেলে কোণ মাইনাস হয়। তাহলে শিখলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যাঙ্গেল প্লাস হয়, আর ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল মাইনাস হয়। খুব ভালো করে মনে রাখবে স্টুডেন্টস, কারণ এর পরবর্তী পর্যায়ে তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে, বৃহত্তর ক্ষেত্র ট্রিগোনোমেট্রি পাবে এবং অতি সুন্দর সুন্দর প্রবলেম অতি সহজে সলভ করা যাবে, কিন্তু কনসেপশনটা তোমার এখান থেকেই তৈরি করে যেতে হবে। তাহলে চলো আমরা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলকে অ্যাড করে দেখি কি হয়। দেখো, অরিজিন থেকে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিসকে অরিজিন ধরলে এই দেখো 60 ডিগ্রি মুভ করলাম আমরা, এটা 60 ডিগ্রি। আরো ঘড়ির কাঁটার কি করলাম? ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলাম আরো 30 ডিগ্রি, তাহলে দিস ইজ 30 ডিগ্রি। তাহলে 60 প্লাস 30, তোমরা জানো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কি স্টুডেন্টস, বুঝলে তো? আবার কিন্তু বাড়িতে তোমরা এরকম করে প্র্যাকটিস করবে। চলো, কোণটাকে অ্যাড করলাম, এবার দুটো কোণকে মাইনাস করব। ধরো প্রথমে 60 নিয়ে নিয়েছি, পরে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, দেখো ডাইরেকশনটা দেখো, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি। তাহলে প্রথমে আবার গোটা অ্যাঙ্গেলটা ছিল 60 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে মুভমেন্ট করলাম 30 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু হলো -30। তাহলে এই অ্যাঙ্গেলটা দাঁড়ালো 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে 60 এর সঙ্গে 30 অ্যাড হলো, 60 থেকে 30 মাইনাস হলো। এটাই হচ্ছে একটা অ্যাঙ্গেলের সঙ্গে একটা অ্যাঙ্গেলকে অ্যাড করতে হয় কেমন ভাবে, আর একটা অ্যাঙ্গেল থেকে আর একটা অ্যাঙ্গেলকে মাইনাস করতে হয় কিভাবে, এই নিয়ম আমরা এক্ষেত্রে শিখলাম। এবার দেখো, যদি এমন হয় যে একটি কোণ এমন ভাবে আছে, আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, তারপর আবার একটা পাক ঘুরে এসে আবার ওখানেই পেলাম। তাহলে দেখো, একটা রাউন্ড মুভ করার জন্য কি হলো? আরো 360 ডিগ্রি অ্যাড হলো, 360 প্লাস 60 দ্যাট ইজ 390 ডিগ্রি অ্যাঙ্গেল পেলাম। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলকে দেখতেও যেমন হবে, 390 ডিগ্রি অ্যাঙ্গেলকে দেখতেও তোমাদের কিন্তু একই রকম দেখাবে। তাহলে এদেরকে, এই কোণগুলোকে ইংরেজিতে কোটার্মিনাল অ্যাঙ্গেল বলা হয়, বাংলায় একে বলা হয় সমপ্রান্তিক। দেখো স্টুডেন্টস, তোমরা নামকে বিশ্লেষণ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রান্তিক, দুটো প্রান্ত, সমপ্রান্তিক, যে কোণগুলোর দুটো প্রান্ত একই জায়গাতে থাকে তাদেরকে কোটার্মিনাল অ্যাঙ্গেল বা সমপ্রান্তিক কোণ বলা হয়।
তাহলে আমরা শিখলাম কোণ কি করে তৈরি হয়, দুটো কোণের অ্যাড কি করে করতে হয়, দুটো কোণকে কি করে সাবট্রাক্ট করতে হয়, এবং যখন দুটো কোণের প্রান্ত বাহু দুটো একই রকম হয় তখন তাদেরকে কি কোণ বলা হয়। তাহলে একটা প্রশ্ন, দুটি কোটার্মিনাল অ্যাঙ্গেল অর্থাৎ সমপ্রান্তিক কোণের মান কি সর্বদা সমান হবে? না। আমরা দেখলাম 60 ডিগ্রি দেখতেও এইটুকু, সে মুভ করে এসছে একটা রাউন্ড, তারপরেও সে এইটুকু অ্যাঙ্গেলই নিয়েছে। তাহলে দুটো সমপ্রান্তিক অ্যাঙ্গেলের বা কোণের কোটার্মিনাল অ্যাঙ্গেলের আমরা কিন্তু মেজার কিন্তু ডিফারেন্স, বাট কিন্তু তাদের দেখতে সমান সমান মনে হয়। ওকে, কোণ শিখলাম, বিভিন্ন ধরনের কোণের প্লাস শিখলাম, মাইনাস শিখলাম। এবার নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করে কোণের পরিমাপের এককগুলো কি কি। খুব মজাদার বিভিন্ন একক আছে। আমি এই ভিডিওতে আপ টু 3টে কোণের বা একটা কোণের 3 ধরনের যে মেজারমেন্ট আছে সেটা তোমাদের বলি, একটু গল্প করেই বলি। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে যে অ্যাঙ্গেলগুলো বেশি ব্যবহার হয় বা যে ইউনিটটা বেশি ব্যবহার হয় সেই ইউনিটটাকে আমরা নিয়ে আলোচনা করব এবং তার কতগুলো প্রুফ আমরা দেখব। খুব মজাদার প্রুফ, খালি ধৈর্য ধরে দেখো, তবে তোমরা শিখে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা অবশ্যই শিখতে পারবে। দেখো, কোণ পরিমাপের জন্য এটা হচ্ছে কোণ পরিমাপ, অর্থাৎ মেজার ডিফারেন্ট সিস্টেম অফ মেজারিং অ্যাঙ্গেল, SURING অ্যাঙ্গেলস। আচ্ছা, আমি বাংলা এবং ইংলিশ মাধ্যমে করার একটাই কারণ হচ্ছে যে এই ভিডিওটা দেখে তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে করতে চাইছো বা ইংলিশ মিডিয়ামে করতে চাইছো যাতে প্রত্যেকেই বুঝতে পারো। দেখো, আজকে দাঁড়িয়ে আমরা যারা বাংলা মাধ্যমের স্টুডেন্ট, অবশ্যই আমি এক্ষেত্রে মাধ্যমিক পর্যন্ত পড়েই নিতে পারবো, কিন্তু যদি কেউ উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়তে চাও তবে আমি বলবো যে তোমরা ইংলিশ টার্মিনোলজিগুলো এখন থেকে ছোট্ট ছোট্ট করে শিখতে থাকো, কারণ পরবর্তী পর্যায়ে যখন আমরা ক্যালকুলাসে ঢুকি, ম্যাথমেটিক্সে, তখন কিন্তু আর বাংলা বলে কিছু থাকে না। বা ভালো বই যখন আমরা স্টাডি করব, কম্পিটিটিভ লেভেলে বিভিন্ন ধরনের এক্সামে যাব, যেমন জেই মেইনস, WBJEE বা যে কোনো স্টেট লেভেল, অ্যাডভান্স, KVPY, এটসেট্রা, যে সমস্ত এক্সামগুলো আমাদের ক্র্যাক করতে হবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাতে কোশ্চেন থাকলেও সেই মানেগুলো এমন করে দাঁড়ায় যে তার চলতি কথা আমাদের একটু বেগ পেতে হয় মানতে। তার চাইতে একদম সাবলীলভাবে ইংলিশ টার্মিনোলজিগুলো আস্তে আস্তে করে ইউজ করতে শেখো, দেখবে তখন একদম নিজের মতো করে হয়ে গেছে। তাই কোণ পরিমাপ, মেজারিং অফ অ্যাঙ্গেল, দেয়ার আর 3 ডিফারেন্ট টাইপস। আমরা 3টে ডিফারেন্ট টাইপে কোণকে মেজার করতে পারি বা কোণ মেজার করে তাদের ইউনিট এক্সপ্রেস করতে পারি। 1 নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় সেক্সাডেসিমাল, GESIMAL, সেক্সাডেসিমাল সিস্টেম। ষষ্ঠিক পদ্ধতি, সেক্সাডেসিমাল সিস্টেম। তারপর বলা হলো শতক বা শততমিক পদ্ধতি। দেখো স্টুডেন্টস, তোমরা তোমাদের বোর্ড বইতে এই শততমিক পদ্ধতিটা খুব একটা উল্লেখ পাবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করি না। কিন্তু যেহেতু এটা একটা পদ্ধতি কোণ পরিমাপের, তাই আমি এখানে উল্লেখ করে দিলাম। এর ইংলিশ নাম CENTE, সেন্টিজিমাল সিস্টেম। সেন্টিজিমাল সিস্টেম। অ্যান্ড এটা সবাই নাম শুনে থাকতে পারো বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতিকে বলা হয় সার্কুলার মেজার।
বা সার্কুলার সিস্টেম। তাহলে স্টুডেন্টস, তোমরা দেখলে কোন পরিমাপের জন্য বা অ্যাঙ্গেল মেজার করার জন্য আমাদের তিনটে পদ্ধতি প্রচলিত আছে। বাংলাতে বলি ষষ্ঠিক পদ্ধতি, শততমিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, যার ক্রমান্বয়ে ইংলিশ নাম হলো সেক্সাডেসিমাল সিস্টেম, তারপর সেন্টিডেসিমাল সিস্টেম অ্যান্ড সার্কুলার সিস্টেম। তাহলে তোমাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে যে এই সিস্টেমগুলোকে কিভাবে মেজার করা হয়। আমি খুব সংক্ষেপে ভিডিওটাকে বড় করব না বলে জাস্ট আমি একটু ধারণা দিয়ে দেই, আর পরবর্তী ভিডিওতে আমি এইগুলোর ইন ডিটেইলে আলোচনা করব এবং এই তিনটে রিলেশনের মধ্যে একটা তিনটে মেজারমেন্টের মধ্যে তাদের একটা ইন্টারনাল অ্যাঙ্গেল আছে, ইন্টারনাল রিলেশন আছে, যেটা এস্টাবলিশ করে দেখাবো। হ্যাঁ স্টুডেন্টস, তোমরা মনে রাখবে তোমাদের মেজারমেন্টের জন্য বা পরীক্ষার জন্য বা ক্লাসের পড়ার জন্য অবশ্যই সেক্সাডেসিমাল সিস্টেম অ্যান্ড সার্কুলার সিস্টেম সবচাইতে উপকারী, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। খুব সংক্ষেপে বলি, ষষ্ঠিক পদ্ধতি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যখন এরকম সমান 90টি ভাগে ডিভাইড করা হবে, তাদের প্রত্যেকটা ভাগকে একটা ডিগ্রি ধরা হয়, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি অনুযায়ী 1 ইউনিট ধরা হয়। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে কি করব, সমান 90টি ভাগে ভাগ করব, তাদের প্রত্যেকটা ভাগকে এই ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপের একক ধরা হবে। দ্বিতীয়, শততমিক পদ্ধতিতে আমরা কি করব, বা সেন্টিডেসিমাল সিস্টেমে ওই অ্যাঙ্গেলটাকে সমান 100টা ভাগে ভাগ করব। তাহলে ভাগগুলো ছোট হয়ে গেল। লক্ষ্য করো, যাকে 90টা ভাগে ভাগ করেছিলাম, এবার তাকে কি করছি, 100টা ভাগে ভাগ করছি, লেন্থটা সেম। তাহলে সেক্সাডেসিমাল সিস্টেমের চাইতে সেন্টিডেসিমাল সিস্টেমে ইউনিটটা একটু ছোট ইউনিট হয় এবং তখন এদের প্রত্যেকটা ভাগকে আমরা বলবো শততমিক পদ্ধতি অনুযায়ী একক, একে গ্রেডিয়েন্ট বলা হয়। আর সার্কুলার মেজার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মেজার, যে একটা বৃত্ত সার্কুলার মেজার অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি, তার ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, দেখেছো, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, arc with equal length of radius, it forms an angle in the center of a circle. That angle is defined as circular measure, অর্থাৎ রেডিয়ান। তাহলে স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটা বারবার করে দেখে বেসিক জায়গাটা তৈরি করতে থাকো এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমার বন্ধু বান্ধবদেরকে আরো বেশি করে তোমাদের পাঠিয়ে দাও লিঙ্ক, তাহলে তারাও দেখতে পারবে একসঙ্গে বসে। আর আমি যতক্ষণ পর্যন্ত না পরের ভিডিও নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত তোমরা এটা বারবার দেখে নিজেদেরকে এই জায়গা পর্যন্ত তৈরি করে রাখো, কারণ ঠিক এর পরবর্তী ভিডিওতে আমি ঠিক এই ব্যাপারগুলো ইন ডিটেইলে আলোচনা করব পরবর্তী অঙ্ক করার জন্য। আর সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, এই বলে এই পর্যায়ে শেষ করছি।